নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর জামাত শিবিরের গুরুত্ব বাড়ছে। জামাত শিবিরের প্রয়োজনীয়তা আরো বেশি উপলব্ধি হচ্ছে যে আসলে দেশটা জামাত শিবিরের হাতে নিরাপদ, তরুণ প্রজন্ম শিবিরের হাতে নিরাপদ। এরা সৎ, এরা ভালো, এরা যোগ্য, এরা প্রতারক নয়, এরা ধান্দাবাজ নয়, এরা দুই নম্বরই করে ক্ষমতা আসতে চায় না। এজন্যে জনগণ এখন জামাত শিবিরকে ফিল করছে যে আমরা কি দেখছি। হ্যাঁ, তরুণরা, ছেলেরা হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে, তাদের নেতৃত্বে হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তারা এখন কি করছে? তারা এখন পশ্চিমাদের খপ্পরে পড়েছে, তারা এখন গে প্রমোট করছে, তারা তলে তলে সরকারি গাড়ি ব্যবহার করছে, তাদের টাকা পয়সার উৎসের কোনো খবর নেই। তারা এখন বলছে যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র সম্ভব নয়। তারা মোমবাতি পূজা করছে, তারা রঠা পূজা করছে, তারা পুরো কাশ্মীরকে ভারতের বানিয়ে দিচ্ছে। তারা ভারতের প্রশংসা করে বা ভারতকে তেল দেওয়া হয় এমন শ্লোক পাঠ করছে, গীতা পাঠ করছে। ওদিকে বলছে যে ভারত বিরোধী রাজনীতি, অথচ ভারতকে খুশি করলো। আবার ধর্মরাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র সম্ভব নয় একথাও বলে দিচ্ছে মাহফুজরা। তো এই যে সামগ্রিক চিত্রগুলো বা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর ওরা যে বিতর্কের মধ্যে পড়েছে, জনগণের যে নেতিবাচক রিয়াকশন নতুন রাজনৈতিক দলের প্রতি বা জনগণের যে সমালোচনা, এটা জামাত শিবিরের জন্য একটা সুখবর। কারণ এই দল যদি সফল হতো তাহলে ধরাটা খেত জামাত শিবির। কারণ গণতন্ত্রে দুইটা দল থাকে, প্রাইম দল থাকে, বাংলাদেশে অনেক দল, কিন্তু দ্বিদলীয় সিস্টেমই ছিল সারা পৃথিবীতে। যুক্তরাষ্ট্রে যান, দুইটা দল, যুক্তরাজ্যে যান, দুইটা দল প্রধান। সারা পৃথিবীতে আপনি জার্মানিতে যান, যেখানেই যান, দুইটা দল প্রধান থাকে। ভারতে দুইটা দল প্রধান, বাংলাদেশে এমনকি পাকিস্তানেও দ্বিদলীয় সিস্টেম। এটা গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, মেইনলি দুইটা দল থাকে। তো সেখানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর তো মেইন দল বিএনপি এবং জামাত ইসলামী। কিন্তু এই এনসিপি যদি সফল হতো, সফল হওয়ার সম্ভাবনা থাকতো, এখন তো সম্ভাবনা নেই, তাহলে জামাত চাপা পড়তো, তাহলে বিএনপি ভার্সাস এনসিপি এটা হতো। এখন যদি এরা শুরুতেই একটা ধরা খেয়েছে, এটা জামাতের জন্য ভালো যে না, জামাত এই দ্বিদলীয় স্ট্রাকচারের প্রধান একটা জামাত। এনসিপি হয় বিএনপির সাথে জোট করতে হবে, নাহলে জামাতের সাথে জোট করতে হবে, প্রধান হতে পারবে না। এবং এই দল যদি সফল হতো, জামাত শিবির থেকেই লোকজন যেত, এবং যতটুকু সফল হয়ে যতটুকু গিয়েছে, এখন জামাত শিবিরের লোকজনই গিয়েছে। জামাত শিবিরের লোকজন অনুতপ্ত হওয়া উচিত যে তারা ভুল করেছে, দলকে হেল্প করে, নাগরিক কমিটিকে সম্প্রসারিত হতে সহায়তা করে। জামাতের থানা পর্যায়ের লোকজন বেশিরভাগই সহজ সরল, এরা রাজনীতি বুঝে না। আমি দেখেছি থানা মিডিয়া অত্যন্ত সহজ সরল, জটিলতা বুঝে না। তারা মনে করেছিল যে এই যে তরুণরা যারা জীবন দিয়েছে বা ঝুঁকি নিয়ে এরা হাসিনা থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে, এরাই তো দল গঠন করছে, এরা কি আমাদের বিরুদ্ধে যাবে? এরা তো বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধেও বলছে, এরা তো ভালো হবে। কিন্তু না, এরা শুরুতেই ট্যাগ দিয়ে দিয়েছে যে পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, অথচ পাকিস্তানপন্থী কোনো রাজনীতি, এর মানে জামাতকে হুমকি দেওয়া হয়েছে এখানে। আবার গিয়ে প্রমোট করছে, এর মানে সুস্পষ্ট বা ইসলাম বিরোধী রাজনীতি তারা করছে বাংলাদেশে। যেই ধৃষ্টতা বিএনপি আওয়ামী লীগ কেউ দেখাতে সাহস পায়নি বাংলাদেশে, সেই ধৃষ্টতা এখন বাংলাদেশে এই এই নাগরিক পার্টি দেখালো। এখন যেহেতু ওদের সম্ভাবনা বিনষ্ট হয়ে গিয়েছে, ওরা একটা রাম ধরা খেয়েছে, এটা জামাত শিবিরের জন্য ভালো। এবং ওদের এই বিতর্ক, ওদের ধরা পড়া, এগুলোর মধ্য দিয়ে মানুষ দেখছে যে আসলে দেখেন ওরা ইতিহাসকে বিকৃত করছে। এই নাহিদ ইসলাম ইতিহাসকে বিকৃত করলো। জুলাই অভ্যুত্থানের বা বিপ্লবের একটা স্লোগান ছিল, বা প্রাইম স্লোগান ছিল, তুমি কি আমি কে রাজাকার রাজাকার। এটা এই স্লোগানে হাসিনা পতন হয়েছে। অথচ এটা প্রথম বিকৃত করেছে ছাত্রদল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে সরেছে। অথচ মূল স্লোগানটা ছিল রাজাকার রাজাকার, প্রতীকী অর্থে, কিন্তু এভাবেই ছিল। এটা বিকৃত কেন করব? এরপরে নাহিদ ইসলাম তুমি কে আমি কে বিকল্প, আবার রাজাকার রাজাকার সরেছে, এটা বিকৃত করেছে। আবার একজন গে নেতাকে তাদের ওখানে পোস্ট দিতে গিয়ে, বড় নেতা বানাতে গিয়ে, তারা সেই কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সমন্বয়কদেরকে উদ্ধার করেছে অ্যাম্বুলেন্সে করে, শিবিরের 5-6টা ইউনিট কয়েক ঘন্টা পরিশ্রম করে
ভুয়া মানে ডাক্তারদের অ্যাপ্রন পরে নানানভাবে, আর এখন একজন গে নেতা মুনতাসির মামুনকে সে ক্রেডিট দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে। দিন শেষে মানুষ কি দেখলো যে না, আসলে এই অভ্যুত্থানে মূল ভূমিকা পালন করেছে শিবিরের ছেলেরা, এবং ওরাও করেছে, অন্যান্য সমন্বয়করা করেছে, কিন্তু ওরা ওদের আদর্শ বিচ্যুত হয়েছে। ওরা পরে চাঁদাবাজিতে জড়িয়েছে, কেউ বিভিন্ন শ্রমিক সংস্থার উপদেষ্টা হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, কেউ হানি ট্র্যাপে পড়েছে, কিন্তু শিবিরের ছেলেদের মধ্যে কোনো গর্ব অহংকার নাই। দেখেন সাদিক কায়েম, আপনি দেখাতে পারবেন সাদিক কায়েমের মতো এত বড় মাস্টার মাইন্ড ফিগার কোনো সামান্য গর্ব অহংকার আছে? জুলকারনাইন সাহেব যখন একে মাস্টার মাইন্ড বানিয়ে দিল, তখন সে কোরআনে আয়াত পড়ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকরিয়া করছে, কোনো গর্ব অহংকার ভাব কিচ্ছু নেই। অথচ সাদিক কায়েম অ্যাসাসিনেশনের সম্ভাবনা আছে, গুপ্ত হত্যা শিকার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কি সিম্পলিসিটি! শিবির যে কি যে আদর্শবান, এবং ওরা যে শক্তিশালী, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠিন, কিন্তু কোনো লোভ লালসা নাই, আদর্শের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, সৎ মানুষ। অন্যান্য বড় বড় বীর, বড় বড় সমন্বয় 3-4 মাসের বেশি সৎ থাকে না, কিন্তু আজীবন সৎ থাকলে শিবিরেই থাকে। আস্থা রাখা গেলে শিবিরের উপরেই রাখা যায়। সৎ নেতা থাকলে জামাত ইসলামীতে আছে। অর্থের স্বচ্ছতা থাকলে, অর্থের উৎসর পই হিসাব দিতে যদি কেউ পারে, জামাত ইসলামী পারে। এটা প্রমাণিত হলো যে না, আসলে নতুন অনেক স্বপ্ন টপ্ন দেখায়, কিন্তু সবাই কেউ কথা দিয়ে কথা রাখে না, বিচ্যুত হয়। কিন্তু সৎ থাকলে জামাত শিবিরই থাকে। অতএব নতুন দল আত্মপ্রকাশের ঘটনার মধ্য দিয়ে জামাত শিবির অনেক উচ্চতায় পৌঁছে গেল। জামাত শিবির প্রশংসায় ভাসে, জামাত শিবির প্রয়োজনীয়তা আরো বাড়লো।